তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের এই কোর্সের। আজকে এটাই শেষ ক্লাস। আমরা এখানে আলোচনা করবো 1947 পরবর্তী প্রবন্ধের ধারা নিয়ে। তো এখানে প্রবন্ধ বলতে কি বুঝি, আগে আমরা একটা দেখি কে কি জানো প্রবন্ধ কি। প্রবন্ধ সম্পর্কে কার কি জানা আছে একটু বলো দেখি। আমরা তো এখানে আলোচনা করবো কি প্রবন্ধের ধারা। তাহলে প্রবন্ধ জিনিসটা কি, এটা আগে আমাদের প্র- প্রবন্ধ মানে হচ্ছে স্যার প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রকৃষ্ট রূপে বন্ধন। বন্ধন। তাই এটা দ্বারা আমরা কি বুঝি? এখন এটা শব্দের আক্ষরিক অর্থ আর এই আমাদের ভাবার্থ কি এক? এক না। ঠিক আছে। আমরা এখানে জি। প্রবন্ধ অর্থটা আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি যে লেখায় প্রকাশ পায়। ওকে। আমরা অনেক সময় কবিতা বা উপন্যাস বা নাটকের ডায়লগ এগুলাকে লেখকের উক্তি হিসেবে ধরে নিই, কিন্তু এটা আমরা লেখকের উক্তি হিসেবে ধরে নিতে পারবো না। ঠিক আছে। যেমন মনে করো, আমি একটা অভিনয় করতেছি, সেখানে আমি কখনো একটা খারাপ কথা বললাম। হ্যাঁ, মনে করলাম, বললাম যে ধন সম্পত্তি আমাদের জীবনের সবকিছু। তো এটাকে আমি লেখক হিসেবে, লেখকের কথা হিসেবে ধরে নিতে পারবো না, কারণ একজন ওই লোভী মানুষের মন দিয়ে কেমন, মুখ দিয়ে কেমন কথা বেরোবে সেটা লেখক ওটা বিবেচনা করে ওখানে এটা লিখছে। কিন্তু আমরা যখন প্রবন্ধে কোনো লেখা পাবো, সে লেখাটাতে লেখক যেটা বিশ্বাস করে, যেটা তিনি মনে করতেছেন, সেটাই একদম অকপটে তিনি লিখেন। ওকে। যেমন মনে করো, আমাদের অনেক কিছু নিয়ে অনেক ধরনের দৃষ্টিভঙ্গি থাকতে পারে। যেমন কিভাবে বলি, কেউ মনে করে যে এই, টাকা সেভ করা দরকার। হ্যাঁ, যেভাবে হোক টাকা বিপদ আপদ হলে আমার কি টাকা, এটা কাজে লাগবে। আবার কেউ কেউ মনে করে যে যখন বিপদ আসবে তখন দেখা যাবে, আল্লাহ ভরসা। হ্যাঁ, এর থেকে যা টাকা আছে এগুলা খরচ করে যেটা আমার, যেটা যখন যেটা লাগতেছে সেটা আমি ব্যবহার করবো। তা আমাদের এই যে লাইফ স্টাইল এরকম আছে না। আবার দেখো, এই যে যে আমাদের ছাত্র আন্দোলন হইলো, 2024-এর ছাত্র আন্দোলন হইলো। হ্যাঁ, ছাত্র আন্দোলন কারো কাছে মনে হচ্ছে যে দেশ নতুন করে কি পেলো, নতুন কান্ডারি পেলো, তাই না? আবার কারো কারো মনে হচ্ছে যে না, দেশ একটা কিসে পড়ে গেছে, দেশ এখন একটা সংকটে পড়তেছে। আমাদের রচনা এবং প্রবন্ধের ভিতরে মূল পার্থক্য হচ্ছে যে রচনাতে যা আছে তাই লেখা হচ্ছে। যেমন আমি বললাম যে গরুর চারটি পা, গরুর রচনা লিখতে গেলে আমরা কি লিখি? গরুর চারটি পা, গরু ঘাস খায়, গরু আমাদের দুধ দেয়। এগুলো যেটা ঘটে সেটা কিন্তু সে এখানে লেখা হয়। কিন্তু আমরা যখন প্রবন্ধ নিয়ে আলোচনা করতে যাবো, সেখানে লেখক গরুর উপকারিতা আহ, আহ, বলতে পারে, আবার গরুর অপকারিতাও বলতে পারে। লেখকের দৃষ্টিভঙ্গির উপরে সেটা পরিপূর্ণভাবে কি নির্ভর করবে। যেমন কেউ একজন একজন লেখক বললো যে গরু আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গরুর গোবর আমাদের একটা জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। গরু গোয়াল টানে, গরু গাড়ি টানে, গরুর দুধ আমাদের একটা পুষ্টিকর খাদ্য। গরু ইয়ে হলে সেখান থেকে আমরা মাংস পাই, গরুর চামড়া। এই যে এরকম করে আমরা অনেকভাবে সেটা অর্থনীতিতে অবদানের কথা বলে দিতে পারি। আবার আবার কেউ যদি চায় যে না, গরু আহ অবদান নেগেটিভলি অর্থে ব্যবহার করবে, সে বললো যে গরু শুধু সারাদিন খায় আর খায়। হ্যাঁ, যে পরিমাণ খায় সে পরিমাণ আউটপুট তাদের কাছ থেকে পাওয়া যায় না। হ্যাঁ, বা এই যে তার যে গোবর গুলা ইয়ে হচ্ছে, সেই গোবর গুলা থেকে বাতাস দূষিত হচ্ছে। তো এই যে এরকম করে এক এক বিষয় এক এক ভাবে কিন্তু লেখক আমাদের সামনে উপস্থাপন করতে পারে। যেমন দেখো যে কেউ আওয়ামী লীগ শাসনকে একদম মনে করতেছে স্বর্ণযুগ, আবার কেউ কেউ মনে করতেছে বিএনপি শাসনটাকে স্বর্ণযুগ।
আবার কেউ কেউ বলতেছে যে না, জামাত আসলে সেটা আওয়ামী লীগ বিএনপি কোনোটাই ভালো না, জামাত ভালো। এই যে যে নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি, তারা এখানে কি করে, নিজস্ব দৃষ্টিভঙ্গিটাকেই আমাদের সামনে তুলে ধরে। এটাই হচ্ছে আমাদের প্রবন্ধ। তো তোমাদের এখানে কিন্তু প্রবন্ধ পাঠ আছে কিছু, এই জন্য আমি এখানে আজকে বিস্তারিত বেশি কিছু আলোচনা করব না। আমি আজকে মূলত আমাদের বাংলাদেশের সাহিত্যে প্রবন্ধের যে ধারাটা তৈরি হয়েছিল, সে ধারা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের 1947 পরবর্তী যে প্রবন্ধ ধারাটা তৈরি হয়েছিল, সেটাতে আমরা তার মধ্যে বেশিরভাগ রচিত হয়েছে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে। সাহিত্য সংস্কৃতি নিয়ে কিন্তু বেশিরভাগ প্রবন্ধ 47 পরবর্তী সময় তৈরি হয়েছিল। এখন আমরা প্রবন্ধকে খুব শর্টকাটে যদি আমরা ইয়ে করি, যে পত্রিকাতে যে কলাম থাকে, হ্যাঁ, সম্পাদকীয় উপসম্পাদকীয় যেগুলো থাকে, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা প্রবন্ধ। ঠিক আছে। উপসম্পাদকীয় এগুলো সবগুলোই কি এক একটা উন্নত, কিন্তু এখন দেখো আমাদের সিলেবাসে আছে 47 থেকে 2000 সাল পর্যন্ত। তো এই 47 পরবর্তী আমাদের বাংলা প্রবন্ধের ধারাতে আমরা দেখবো যে বেশিরভাগ সাহিত্য প্রবন্ধ রচিত হয়েছে সাহিত্য এবং সংস্কৃত নিয়ে হয়েছে। এর ভিতরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর আহমদ শরীফ, তারপরে ডক্টর আনিসুজ্জামান, ডক্টর আবুল ফজল, হ্যাঁ, কাজী মোতাহার হোসেন চৌধুরী, হ্যাঁ, তারপরে আরো আছে তোমার ডক্টর রফিকুল ইসলাম, তারপর ডক্টর সানজিদা খাতুন, ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, হ্যাঁ, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর সৈয়দ আকরাম হোসেন। এরকম অসংখ্য অসংখ্য আমাদের প্রাবন্ধিক কিন্তু আছে। যেমন আবার এর ভিতরে প্রাবন্ধিক বিপরীতে কিছু লেখক ছিল, যেমন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ একসময় প্রবন্ধ লেখা বন্ধ করে দিছিল। তার মতে প্রবন্ধ লেখাটা হচ্ছে যে একই জিনিস বারবার রিপিট করা। এখানে প্রবন্ধের ভিতরে কোনো ইয়ে করা নাই, প্রবন্ধের নিজস্ব একটা নিজের লজিকটাকে জাস্টিফাই করা হয়, এরকম করে সে আর প্রবন্ধ লেখা কন্টিনিউ করে নাই। তো যাই হোক, আমরা যে আমাদের এই যে যে সাহিত্য সংস্কৃতি ধারার ভিতরে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো যে বাঙালি মুসলমান রিলেটেড, হ্যাঁ, বাঙালি মুসলমান একটা বড় ফ্যাক্টর হয়ে আমাদের এই সাহিত্য সংস্কৃতি প্রবন্ধের ধারাতে এসেছে। এবং এই প্রবন্ধের ধারায় বাঙালি মুসলমানের যে সংস্কারবদ্ধ মন, কুসংস্কারশূন্য মন, হ্যাঁ, তাদের ভিতরে যে এই দেশীয় বাঙালি মুসলমান কিন্তু তারা বাঙালি কালচারটাকে মন থেকে গ্রহণ করতে পারতেছে না, তারা বাঙালি আচার আচরণটাকে মন থেকে গ্রহণ করতে পারতেছে না। এই যে যে বিষয়গুলো এখানে আমরা খুব সুন্দরভাবে লেখকরা এগুলো তুলে ধরেছেন, আমরা দেখতে পাবো। এর ভিতরে আমরা দেখতে পাবো যে বিজ্ঞান মনস্কতার ব্যাপারটা আসবে, মুক্ত বুদ্ধির ব্যাপার আসবে, তাদের ভিতরে চিন্তা চেতনার যে ব্যাপার আসবে, রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা আসবে, কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা আসবে, জীবনানন্দ দেশকে নিয়ে আলোচনা আসবে। হ্যাঁ, এই সব কিছু আমরা এখানে 47 পরবর্তী প্রবন্ধের ধারাতে দেখতে পাবো। তো আমরা বলতে পারি যে এই 47 পরবর্তী যে প্রবন্ধের ধারাটা ছিল, সেটা একটা বিচিত্র রূপ আমরা সব জায়গায় দেখতে পাই। যে এত বিচিত্র ধারা আর কোন সাহিত্যে হয়েছে কিনা আর জানা নাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজতত্ত্ব, অর্থনীতি, হ্যাঁ, আমাদের সাহিত্য, আমাদের শিক্ষা, এই সব কিছু নিয়ে আমাদের যে সামাজিকতা, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, এই সব কিছু যেন এই প্রবন্ধের ইয়েতে আমরা দেখতে পাই। তো এর ভিতরে আমরা সব প্রধান প্রাবন্ধিক নিয়ে আলোচনা করব না। আমরা আজকে মূলত খুব গুরুত্বপূর্ণ তিনজন প্রাবন্ধিক নিয়ে আলোচনা করব। আমাদের এই গুরুত্বপূর্ণ তিনজন প্রাবন্ধিকের ভিতরে প্রথমে যিনি আসেন, তিনি হচ্ছেন কাজী মোতাহার হোসেন। আমরা কাজী মোতাহার হোসেনকে চিনি যে তিনি অত্যন্ত ভালো একজন দাবাড়ু ছিলেন, তিনি দাবা খেলতেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা হয়তো 6-7 একটা লেখা পড়েছিও, যে তাকে একবার কেউ ঘড়ি কয়টা বাজে দেখে আসতে বলছিল, তো সে দিয়ে বলছে যে ঘড়ি তো বাজে না। তো এরকম আমরা অনেক ঘটনা তার আছে, বা সে হয়তো বা কোথাও দাবা খেলতে বসছে, দাবা খেলতে বসে আর তার কোনো কি নাই, খবর নাই। তো এই যে যে ব্যাপারগুলো কাজী মোতাহার হোসেনের আমরা এইখানে লেখানোতে দেখতে পাই। তো কাজী মোতাহার হোসেন একজন তিনি ছিলেন, দেখো, যদিও তার মাথায় টুপি দাড়ি একদম খুব পরেশগার একটা ইয়া, কিন্তু আহ আহ, আমরা বর্তমান সময় হইলে তো অনেকে মনে করতো যে এটা জামাত কর, বলতো কিনা। যেমন এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হইছে, দাঁড়িয়ে আছে, এই জন্য অনেকে বলতো যে এটা তো জামাতের লোক। অথচ তার যে রিসার্চ, তার যে কাজ ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে, তার যে বিশাল দক্ষতা আছে, হ্যাঁ, ডেভেলপ করার জন্য, দেখো সেই হিসেবে তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ। ঢাকা ইউনিভার্সিটি বর্তমান ভিসি যিনি হয়েছে, তার কাজই হচ্ছে ডেভেলপমেন্ট, কিভাবে ডেভেলপ করা যায়। তো এখন আমাদের বাংলাদেশের ভার্সিটির অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে
সেটাকে ডেভেলপ করার জন্য তার মতো গুণী মানুষ না আনলে আর হইতো না। তো যাই হোক, কাজী মোতাহার হোসেনের তিনি তার সবচেয়ে বড় বিষয়টা যেটা ছিল যে তিনি ছিলেন প্রগতিশীল। প্রগতিশীল মানে কি? প্রতিনিয়ত আপগ্রেড হওয়া, প্রতিনিয়ত নতুন কিছুর সাথে খাপ খাইয়ে নিতে পারা। নতুন আহ, আমি গতকাল যা ছিলাম আজকে আমি তার চাইতে আরেকটু উপরের স্টেপে যাব। এই যে যে প্রগতিশীল একটা জীবন দৃষ্টি তার ছিল। এছাড়াও তিনি রাজনীতি সচেতন ছিলেন, ইতিহাস, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞান মনস্কতা ইত্যাদি তার ভিতরে ছিল। এখানে আমরা একটা জিনিস প্রাবন্ধিকদের জীবনে আলোচনা করতে গেলে বারবার একটা জিনিস আমরা দেখতে পাবো। আচ্ছা, রেকর্ডিং অন করছিলাম? না, রেকর্ডিং চলতেছে। ফোন করছিলেন স্যার? অন করছিলাম না? জি। আচ্ছা। তো কাজী মোতাহার হোসেনের একটা বিষয় আমরা দেখতে পাবো যে অনেকে ধর্ম নিরপেক্ষ। এখন তো আমাদের দেশে আসলে আহ, কিছু মানুষ, তোমরা বাংলার স্টুডেন্ট হিসেবে জিনিসটা খুব ফেস করবা। অনেকেই বুঝাইতে পারবা না ধর্ম নিরপেক্ষতা কি জিনিস, আর আহ, এই তোমার এটা কি বলবো, বিজ্ঞান মনস্কতা কি জিনিস। ধর্ম নিরপেক্ষ আর বিজ্ঞান মনস্ক এই দুইটা বিষয়কে একদম ইয়ে করে ফেলছে, মনে করে ফেলতেছে যে মানে এরা নাস্তিক। ধর্ম নিরপেক্ষ মানে নাস্তিক, বিজ্ঞান মনস্কতা মানে হচ্ছে কি নাস্তিক। আমরা ধর্মনিরপেক্ষ বিষয়টা যেটা দেখতে পাচ্ছি যে ধর্মনিরপেক্ষতা প্লাস বিজ্ঞান মনস্কতা। ওকে, ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষতা হচ্ছে যে তুমি তোমার ধর্ম পালন করতেছো, এই যে তারে দেখলে কোনোভাবে কি মনে হয় সে নাস্তিক? তো দাড়ি টুপি ইত্যাদি দেখলে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ বোঝায় যে পরহেজগার একজন মানুষ। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ধর্মনিরপেক্ষতা মানে যে ধর্মহীনতা না। ওকে, নাস্তিকতা এক জিনিস, ধর্ম নিরপেক্ষতা আরেক জিনিস। একজন মানুষ, তুমি আহ, মুসলিম মুসলিম বলে তুমি সব জায়গায় সবকিছুকে এই ধর্ম দিয়ে জাস্টিফাই করবা, সব জায়গায় তুমি ধর্মীয় আহ, ইয়ে করবা, মানে ধর্মের টান দিবা যে খারাপ মানুষ হইলেও তাকে প্রায়োরিটি দেবা শুধুমাত্র সে একই একই ধর্মের মানুষ বলে। হ্যাঁ, এইসবের বিপক্ষে কথা বলে কে? ধর্ম নিরপেক্ষতা। আমার যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাতে হবে, সেটা হচ্ছে আমার ধর্ম নিরপেক্ষতা। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। আমি তোমার উপরে চাপাই দিতে যাব না, বা তোমার কোনো জিনিস আমার উপরে চাপাই দিতে আসিও না। আমরা আম, আরেক আমার 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 ধর্মটা পালন করার জন্য আরেকজন যেন কষ্টে না পড়ে যায়, সেই বিষয়টা মাথায় রাখা। এই যে যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতা। আর বিজ্ঞান মনস্কতা বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান মনস্কতা বলতে আমরা বুঝি যে, তো যেটা মানে ওই যে শাহবাগীদের একটা ইয়ে দেখে না, যে এক জায়গায় এরোপ্লেন ইয়ে করছে আর আরেক জায়গায় হচ্ছে যে তোমার কি ইয়ে বানাচ্ছে, বিভিন্ন ধরনের মূর্তি বা পুতুলের ইয়া বানাচ্ছে, রেপ্লিকা বানাচ্ছে। এটা হচ্ছে বিজ্ঞান মনস্ক, কলা বিজ্ঞানী বলে। হ্যাঁ, আসলে এখানে আমাদের বিজ্ঞান মনস্কতা মানেই যে আমি রকেট বানাবো, বোম বানাবো, এরোপ্লেন বানাবো তা না। বিজ্ঞান মনস্কতা মানে হচ্ছে যে তোমার আধুনিক, তোমার যে জ্ঞান অর্জন তোমার হচ্ছে, সে জ্ঞান অর্জনের আলোকে তুমি নিজেই যাচাই বাছাই করে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার সক্ষমতা অর্জন করা। যেটা কুসংস্কারাচ্ছন্ন বিষয় সেটাকে ত্যাগ করা, যেটা খারাপ সেটাকে ত্যাগ করা। এটাই হচ্ছে আমার বিজ্ঞান মনস্কতা। তো লেখকের, আমরা কাজী মোতাহার হোসেনের যতগুলো তিনি এই যে যে বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির উপরে অনেকগুলো বই প্রবন্ধ তিনি লিখেছেন, তার ভিতরে অন্যতম বইগুলো হচ্ছে সঞ্চয়, নজরুল কাব্য পরিচিতি, সেই পথ লক্ষ্য করে, সিম্পোজিয়াম, গণিত শাস্ত্রের ইতিহাস, আলোক বিজ্ঞান, নির্বাচিত প্রবন্ধ, প্লেটোর সিম্পোজিয়াম অনুবাদ অন্যতম। তো এই বিজ্ঞান মনস্কতা মানে হচ্ছে যে দেখো, তিনি একজন বিজ্ঞানের শিক্ষক হয়েও তিনি নজরুল নিয়ে লিখেছেন, তিনি গণিত শাস্ত্র লিখেছেন, আলোক বিজ্ঞান নিয়ে লিখেছেন, প্লেটোর সিম্পোজিয়ামকে তিনি অনুবাদ করছেন। এই যে যে বিষয়গুলো, এটা হচ্ছে আমার বিজ্ঞান মনস্কতা। মানে তোমার মনটাকে, আমরা যেটাকে বলি না যে কাজী নজরুল ইসলাম একটা কথা বলে গেছে না, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এই কাজী মোতাহার হোসেন বুদ্ধি মুক্তি আন্দোলনের অন্যতম একজন কি ছিল? সদস্য ছিল এবং প্রতিষ্ঠাতা সদস্য ছিল। বুদ্ধির মুক্তি, আমরা বুদ্ধির মুক্তি বলতে কি বুঝি? বুদ্ধি
মুক্তি মানে হচ্ছে যে এই যে যে ব্যাকওয়ার্ড চিন্তা ভাবনাকে ত্যাগ করে আমরা নতুন ভাবে সামনে আগিয়ে যাওয়ার যে ব্যাপারটা। আমরা যদি অনেকে এখানে এটাকে মনে করে, যেহেতু আমাদের ইসলাম ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি, হ্যাঁ, অনেকে মনে করে যে বুদ্ধির মুক্তি মানে হচ্ছে যে যা খুশি মানে ইয়ে করা। আসলে এটা না। বুদ্ধির মুক্তি মানে হচ্ছে যে, দেখো আমরা যদি চিন্তা করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছিল, তিনি যেভাবে ইসলাম কায়েম করছেন, তিনি একটা কথাই বলতে চাইছিলেন বারবার। একটা কথাই তিনি বারবার বলেছেন, সেটা কি? আমাকে সৃষ্টিকর্তা ডাকার জন্য মধ্যে কোনো এজেন্টের দরকার নাই। ওকে। কাবা শরীফ ঠিক আমাদের এটা আল্লাহর ঘর। আমাকে এই জন্য আল্লাহকে আমি বান্দা যখন যেখানে যে অবস্থায় ডাকবে, আল্লাহ সেখানে ডাকে সাড়া দিবে। মধ্যে কোনো এজেন্টের দরকার নাই, মধ্যে কোনো আবার অন্য কোনো মূর্তি, অন্য কোনো বাহকের আমার দরকার নাই। এখানেই ওই যে পীর দরকার নাই আমার কোনো, ওই ওজা দরকার নাই আমার কোনো, পুরোহিত দরকার নাই, আমি সরাসরি ইয়ে করতে পারবো এখানেই। তার সাথে আর অন্যান্য আরবদের একটা কি তৈরি হয়েছিল, দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অথচ দেখো আমরা যদি ও মাই গড মুভিটা দেখি, ও মাই গড মুভিটা দেখছো? ও মাই গড অথবা পিকে মুভিটা, এই দুইটা মুভিতে কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে বলা। তো এই যে যে চিন্তা ভাবনাটা, এগুলো হচ্ছে আমার বুদ্ধির মুক্তি আন্দোলন। আমি অসাম্প্রদায়িক, আমি সৎ, আমি যুক্তিনিষ্ঠ ভাবে চিন্তা ভাবনা করার বিষয়, এই সব কিছু কাজী মোতাহার হোসেনের তার শিক্ষা গোষ্ঠী ইয়েতে ছিল। এবং তিনি যে শিক্ষা গোষ্ঠী, ওকে, শিক্ষা গোষ্ঠীর যে আহ সদস্য হিসেবে তিনি এগুলো খুব ইয়ে করতেন। আমাদের এখানে তিনি আরেকটা জিনিস দেখো, কাজী মোতাহার হোসেন তিনি যেমন একজন ভালো চিন্তাবিদ ছিলেন, বিশিষ্ট লেখক হিসেবে খ্যাতিমান হয়েছিলেন। তার তার এই যে যে রচনা বলি, সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা দেখি যে মৌলিক চিন্তাশ্রয়ী, একটা হচ্ছে অনুবাদ, আর একটা হচ্ছে যে পাঠ্যপুস্তক। আমরা এখানে তার ভিতরে যে এই অনুবাদ, এই অনুবাদের এইটা তো দেখতেছি। মৌলিক চিন্তাবাদের ইয়ের ভিতরে আমরা দেখি যে নজরুলের কাব্য পরিচিতি, সঞ্চয়ন, হ্যাঁ, সেই পথ লক্ষ্য করে, এইগুলো হচ্ছে যে তার কি মৌলিক চিন্তা। তিনি যা চিন্তা করেছেন, ভেবেছেন, সেগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তার বিখ্যাত একটা এরকম ইয়ে হচ্ছে যে কোনটা, সংস্কৃতি কথা আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে কি, সংস্কৃতি কথা, তার একটা বিখ্যাত প্রবন্ধ। এই সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? তো কোনো ধারণা আছে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? এই সংস্কৃতি মানে হচ্ছে যে আমরা যা, তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আর আমাদের যা আছে সেটা হচ্ছে যে আমাদের সভ্যতা। যেমন মনে করো এখন আমরা বলতে পারবো আমাদের পদ্মা সেতু আছে, আমাদের মেট্রো রেল আছে, আমাদের এখানে এত বড় বিল্ডিং আছে, ওরকম ইয়ে আছে, গাড়ি আছে, এ আছে, সে আছে, এগুলো হচ্ছে আমাদের সভ্যতা। আর আমরা কি, আমাদের দেখো আমাদের এখানেও আমরা ইয়ে করতেছি, আমাদের একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে। আমরা কোনো অতিথি আসলে তাকে বাসা থেকে আপ্যায়ন করি, হুম, বা কোনো অতিথি আসলে আমরা সেটাকে খুব বেশি ভালো মনে করি। হ্যাঁ। তারপর আবার দেখো যে আমরা কি করি, যে আমরা আমাদের বাবা মাকে বুড়ো হলে দেখাশোনা করি, ঠিক আছে, আমরা একসাথে থাকার চিন্তা করি, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। আবার মুরব্বীদের সাথে কথা বলতে গেলে আমরা চোখ উঠিয়ে কথা বলি না, নিচে নামিয়ে কথা বলি, আস্তে আস্তে কথা বলি। হ্যাঁ। এই যে যে বিষয়গুলো যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। এখন এই সংস্কৃতির কথা প্রবন্ধে তিনি আমাদের যে ধর্ম এবং সংস্কৃতি, এটার একটা দারুণ ব্যাখ্যা কি তিনি এখানে দিয়েছেন। তিনি এখানে বলতে চেয়েছেন যে আমরা যেটাকে ইংরেজি কালচার বলি, সংস্কৃতি ইয়ে করি, সেটা আরো ব্যাপক, এটা তার চাইতেও আরো অনেক অনেক বেশি বিস্তৃত। এটাকে আসলে সহজ ভাষায় একটা কথায় দুইটা কথায় কি প্রকাশ করা যায় না। আমাদের আবার আরেকটা জিনিস হচ্ছে, সভ্যতার উপরে আমাদের সংস্কৃতি কিন্তু কি নির্ভর করে। যে সভ্যতা যত বেশি উন্নত, সেখানকার সংস্কৃতি তত বেশি উন্নত। তুমি দেখো আমাদের এখন অনেক সময় অনেক কিছু আসলে বলতে খারাপ লাগে, কিন্তু এগুলো হচ্ছে যে মজার ব্যাপার। তো আহ, আমাদের দেশে দেখবা যেখানে সেখানে প্রসাব করতেছে, থুতু ফেলতেছে, পানির পিক ফেলতেছে, নাকের সিকিম ফেলতেছে, ময়লা ফেলতেছে, এখানে এটা কোনো কি নাই, সমস্যা নাই। হ্যাঁ।
কিন্তু তুমি একজন হাজব্যান্ড ওয়াইফ হাত ধরাধরি করে হাঁটতেছে, সে হ্যাঁ নাউজুবিল্লাহ এগুলো কি? হ্যাঁ, এভাবে হাঁটতে হয় নাকি? বা মনে করো একজন কেউ সুন্দর একটা পোশাক পরে হাঁটতেছে, অনেকেরই টেন্ডেন্সি থাকবে তার পোশাকটাকে কিভাবে নোংরা করে দেয়া যায়, বা রং দেখাচ্ছে এরকম ইয়ে করতেছে। তো এই যে যে ব্যাপারটা, এটা হচ্ছে যে কি আমাদের সংস্কৃতি। তুমি দেখো যে আমরা এখনো এই কি খানা দিলে আমরা লাইনে দাঁড়াইতে পারি না, আমরা হুড় মুড় করে ইয়ে করে পড়ি। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। তো আমাদের সভ্যতা যদি আপগ্রেড হইতো, সভ্যতা যদি উন্নত হইতো, তাহলে আমাদের সংস্কৃতি এরকম আরো উন্নত হতো। তুমি ইউরোপে আমেরিকাতে যাও, ওখানে বা দুবাইতে যাও, তুমি যাই যদি একটু থুতু ফেলো বা ওদিকে ময়লা করো, সাথে সাথে তোমার জরিমানা হয়ে যাবে, কারণ ওখানকার সভ্যতা এত বেশি হয়ে গেছে যে তুমি আকাম কুকাম করলে সেটা সাথে সাথে সে ধরে ফেলবে। তো এই জন্য যেখানকার সভ্যতা যত উন্নত, সেখানকার সংস্কৃতিও তত উন্নত। ওই যে আমাদের এক মুরব্বী একটা কথা বলছিল যে ইউরোপ আমেরিকায় আমাদের একটা ইয়ে আছে কি, ইউরোপ আমেরিকার মানুষ ধর্ম ধর্ম এত পালন করে না, কিন্তু তাদের ধর্ম তাদের ওখানে নাই বলতে গেলে, কিন্তু তাদের আচার আচরণ কিন্তু সব ধার্মিক। আর আমাদের এখানে আমরা মানুষ অনেক বেশি ধর্ম পালন করি, কিন্তু আমাদের আচরণ গুলো সব পাপীদের মতো। আমরা ধর্ম পালন করি বেশি, আবার পাপীও বেশি। তো যে কালকে একটা নিউজ দেখতেছিলাম যে আহ, কোন প্রকল্পের 8 কোটি টাকার জিনিস সরাই ফেলতেছিল, যে যারা ধরছে, কি সুন্দর পরেশগার, মাথায় টুপি তোরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বা এই যে আমাদের সালমান এফ রহমানকে দেখো কি সুন্দর দাঁড়িয়ে রাখছে, ইয়ে রাখছে। তো এই যে যে ব্যাপারগুলো, এগুলো তিনি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন বিচিত্র ভাবে। তো তিনি বলতে চাইছেন যে আমাদের সংস্কৃতি হচ্ছে সুন্দরভাবে বাঁচা, হ্যাঁ, বিচিত্র ভাবে বাঁচা, মহৎ ভাবে বাঁচা। হ্যাঁ, এই যে যে বাঁচার একটা বিষয়, আমরা যে লাইফটাকে এনজয় করতে পারি না। হ্যাঁ, লাইফটা আমরা পার করে ফেলি, লাইফটা এনজয় হয় না, এনজয়মেন্ট আমাদের আসে না। আমরা শুধু টাকার পিছনে ছুটতেছি ছুটতেছি ছুটতেছি। হ্যাঁ, মনে হচ্ছে না এটা করি এটা করি। এই যে এই জিনিসটাকে তিনি বলতে চাইছেন যে কি আহ, ইয়া বিচিত্র ভাবে সুন্দরভাবে মহৎ ভাবে বাঁচাটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। তো কারণ হচ্ছে যে কি, কারণটা হলো যে মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ সামাজিক জীব, এবং তাকে সমুদ্রে যেমন অনেকগুলো নদী এসে কি হয় মিলিত হয়, তেমনি অনেক মানুষ এসে মিলিত হয় কোথায়? সমাজে। মানুষ কিন্তু সমাজ ছাড়া থাকতে পারে না। তো এই যে বলে না যে যে সমাজ ছাড়া থাকে সে হয় অত্যন্ত সাধু, আর নয়তো কি কোনো বড় পাপী। তো এই যে যে বিষয়গুলা তিনি কিন্তু কি তার লেখনীতে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে আমরা আসবো যে আমাদের ডক্টর আহমদ শরীফ নিয়ে আলোচনা করব। তার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেকেই বলে যে ডক্টর আহমদ শরীফ একটা নাস্তিক, এই সেই ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, তো তার সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা আসে যে তিনি কিন্তু একজন শিক্ষাবিদ ছিলেন, তিনি একজন লেখক ছিলেন, তিনি একজন গবেষক ছিলেন, এবং তিনি চিন্তাবিদ ছিলেন। সাহিত্য সংস্কৃতিতে তার যে অবদানটা তিনি রেখে গেছেন, সেটা আর কেউ করে যেতে পারেননি। মধ্যযুগের, বিশেষ করে মধ্যযুগের যে বাংলা সাহিত্য, আমরা এখানে দেখো তার মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে তিনি অনেকগুলো ইয়ে লিখছে, যেমন মধ্যযুগের সাহিত্য সমাজ, হ্যাঁ, তারপরে 20 শতকের বাঙালি, যুগ যন্ত্রণা, হ্যাঁ, তারপর হচ্ছে যে বাংলায় সুফি সাহিত্য, বাংলার বিপ্লবী পটভূমি, তারপর হচ্ছে এই যে এইগুলো বাঙালি, এগুলো এগুলো সবগুলোতে আমাদের মধ্যযুগের সাহিত্য ধারার একটা বিশাল এই ইয়ে দেখতে পাই। অনেকে ডক্টর আহমদ শরীফকে নাস্তিক নাস্তিক এরকম অনেক কথা বলে ইয়ে করে, আসলে তারা নিজেরা ডক্টর আহমদ শরীফের কোনো লেখা কখনো পড়ে দেখেনি। তোমরা যদি ডক্টর আহমদ শরীফের লেখাগুলো পড়ো, হ্যাঁ, আর তো তাহলে বুঝবে যে তোমার তিনি কত বড় মাপের একজন আহ, লেখক বা ইয়ে ছিলেন। মজার ব্যাপার হচ্ছে যে তিনি মেট্রিকুলেশন কয়েকবার ফেল করছিলেন। কেন ফেল করছিলেন? পরবর্তীতে দেখা গেল যে তার যে লেখাটা লিখতেছিল, এটা আসলে ওই লেখার মান অনুযায়ী কোন শিক্ষক তার খাতা বুঝতে পারে না, এই কারণে তিনি কয়েকবার ফেল করেছিলেন। তো যাই হোক, এখানে তিনি তার যে সাহিত্য সংস্কৃতির, তিনি দেশ ও মানুষ নিয়ে তার যে চিন্তা ভাবনা সবকিছু তিনি এই ইয়েতে তোমার প্রবন্ধগুলোতে তিনি লিখে গেছেন। বিচিত্র চিন্তা, সরি এখানে এটা গ্রন্থ তালিকা হবে। গ্রন্থ তালিকা এটা বই না, এটা গ্রন্থ তালিকা, এটা হবে ইয়ে আর কি, আর যে বইগুলো তিনি লিখে গেছেন, ঠিক আছে, যে বইগুলো লিখে গেছেন সেটা গ্রন্থ তালিকা। তো বিচিত্র চিন্তা, দেখো বিচিত্র না, এটা কিন্তু বিচিত্র চিন্তা, সতেজ চিন্তা, কালিক ভাবনা। তো এই যে যে বিষয়গুলা,
ডক্টর আহমদ শরীফ কিন্তু বইয়ে বই প্রকাশ করার চাইতে তিনি বেশি বেশি করে পত্রিকাতে, সাপ্তাহিক দৈনিক পত্রিকাগুলোতে তিনি তার লেখাগুলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন। কারণটা তিনি আহ, চাইছিলেন যে কি, তিনি যেটা বিশ্বাস করেন, তার যে ধ্যান ধারণা, হ্যাঁ, সেটাকে ব্যাপকভাবে প্রচার করার জন্যই তিনি দৈনিক এবং সাপ্তাহিক পত্র পত্রিকাগুলোতে আহ, সাহায্য নিয়েছিলেন। তো এইগুলোর মাধ্যমে তিনি আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে মনের ভিতরে যে কুসংস্কার একটা বাস করে সেই বিষয়গুলো, এসবকে তিনি দূর করার একটা প্রয়াস পেয়েছেন। ডক্টর আহমদ শরীফও কিন্তু ওই যে যে মুসলিম সাহিত্য আন্দোলনটা হয়েছিল, যে সাহিত্য সমাজ বা শিক্ষা গোষ্ঠী গড়ে উঠেছিল, সেখানকারও কি ছিলেন, একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এবং তার যে আহ, এখানে যে বিশিষ্ট যে শিক্ষা গোষ্ঠীর যে লেখকেরা যে বিষয়টাকে বিশ্বাস করতো যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই যে এই আদর্শটাকে ধারণ করে তিনি কিন্তু কি তার লেখনী চালিয়ে গেছেন। তো তোমাদেরকে একটা আমি টিপস দিতে পারি, যে তোমরা অনেক সময় মনে করো যে স্যার আমরা কোন স্টাইলে লিখলে খাতায় নাম্বার বেশি পাওয়া যাবে, হ্যাঁ, তো সেখানে তোমরা ডক্টর আহমদ শরীফের লেখার স্টাইলটা যদি একটু ফলো করো, ডক্টর আহমদ শরীফের অনেকগুলো প্রবন্ধ সংগ্রহ আছে, বা বিখ্যাত কয়েকটা প্রবন্ধ এরকম করে অনেকগুলাই আছে। তো সেরকম কয়েকটা প্রবন্ধের বই যদি তোমরা বের করে সেগুলো যদি পড়ো, হ্যাঁ, তাহলে তোমাদের দেখবে যে তোমাদের চিন্তা ভাবনাটা অনেক বিকাশ লাভ করবে। তোমাদের আহ বুদ্ধিভিত্তিক ভাবনাগুলো তোমাদেরকে অন্যভাবে ভাবিয়ে তুলতে সাহায্য করবে। এরপরে সর্বশেষ যেটা আলোচনা করবো তিনি হচ্ছেন আবুল ফজল। আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। এছাড়াও তিনি একজন প্রগতিশীল ইয়া ছিলেন। ইনিও যে মুসলিম সাহিত্য সমাজ যে প্রতিষ্ঠা হয়েছিল, সেখানে তিনি কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো এই যে তার যে লেখা বিভিন্ন, আমরা যে প্রবন্ধগুলো আমরা দেখতে পাচ্ছি, যে জীবন পথের যাত্রী, রাঙা প্রভাত, তারপর চৌচির, মাটির পৃথিবী, মিথ্যের আত্মহত্যা, এরকম অনেকগুলো বই আমরা কিন্তু দেখি। যেমন রেখাচিত্র, যে একটা দিনলিপি, এটা প্রায় সময় বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে আসছে রেখাচিত্র। এই রেখাচিত্রটা কি, এই যে যে আবুল ফজল, এখানে তার আরো কিছু ইয়া আছে, যেমন তিনি মানব কল্যাণ যে কথাটা ইয়া করেছেন, সেখানে তিনি মানব ইয়েটাকে অন্যভাবে দেখেছেন। এবং তারও চিন্তা ভাবনা একই রকম ছিল, যে বুদ্ধির মুক্তি। তার ছেলে কিন্তু আবুল মোমেন প্রথম আলোতে লেখে, এখন তোমরা জানো তার লেখা পড়তে কারো, আবুল মোমেন, যদি পারো তার লেখাটা একটু পড়িও। তো এই যে যে তার প্রবন্ধ, তার এখানেও তার একটা তাদের আবুল ফজলের লেখারও, প্রবন্ধ লেখারও একটা বিশেষ উদ্দেশ্য ছিল, যে তিনি তার যে ধর্মান্ধতা, কুসংস্কারাচ্ছন্নতা, এবং আমাদের নানা ধরনের যে সমাজে যে নানা ধরনের আহ উম, ইয়া আছে, অরাজকতা আছে, সেসব কিছু দূর করাই ছিল তার আন্দোলনের অন্যতম একটা লক্ষ্য। তো তার একটা ইয়েতে আমরা দেখি যে তিনি সাহিত্য রিলেটেড লেখাতে একটু বেশি আহ গুরুত্ব দিয়েছেন, যেমন সমাজ, সাহিত্য, রাষ্ট্র, হ্যাঁ, তারপর সমকালীন চিন্তা, সফরনামা, দুর্দিনের দিনলিপি, এরকম করে এই যে যেগুলোতে তিনি সাহিত্য, সংস্কৃতি ও জীবন, এইসব জায়গায় তিনি সাহিত্য সংকট নামে একটা প্রবন্ধে তিনি বারবার যে একটা কথা বলতে চেয়েছেন, যে পাখি সৃষ্টির পরে থেকে আমাদের সাহিত্যে একটা স্থবিরতা দেখা গেছে, সেই স্থবিরতাটা কিভাবে আরো উন্নয়ন করা যায়, স্থবিরতা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, সেটা বিষয়ে তিনি আলোচনা করেছেন। এরকম আবার নজরুলের রচনার উল্লেখ, রবীন্দ্রনাথের রচনার উল্লেখ করলে কম্পারেটিভ একটা আলোচনা তিনি এখানে করেছেন। আবার দেখি যে তার সাহিত্য ঐতিহ্য নামে আরেকটা প্রবন্ধ, সেখানেও তিনি বলছেন অতীত ও বর্তমানের যে চিন্তাধারার আলোকে আমাদের যেটা আমরা স্মরণীয় এবং পরীক্ষিত পরিলক্ষিত হয়, সেটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। তো তিনি শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের রামায়ণ, মহাভারত, আমাদের যে মেঘনাদ বধ কাব্য, এইসবকে তিনি লালন করে এইগুলোর আলোকে আমাদের সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছেন। তারপর সংস্কৃতি নামক একটা প্রবন্ধে তিনি সংস্কৃতির যে ধর্মগত, দেশগত আহ, যে রূপ থাকতে পারে না, এইসব বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তো ওভারঅল তার যে সমাজ এবং রাষ্ট্র নিয়ে তিনি লিখেছেন, মানবতন্ত্র একটা ইয়ে লিখছেন। তো আমাদের এই যে যে তাদের কথাগুলো, তাদের লেখাগুলো, এগুলো আমাদের সমাজের পরিবর্তনে, আমাদের চিন্তা চেতনা পরিবর্তনে, আমাদের উম, যে আহ উম, তাদের
আমাদের যে মনের বিকাশ সাধনে তাদের প্রবন্ধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে। তো এই তিনজন রাইটার সম্পর্কে তোমরা ভালো করে পড়বে, এই তিনজন রাইটারের প্রবন্ধগুলো সম্পর্কে আলোচনা করবে। এগুলো তোমাদের প্রবন্ধ পাঠ অংশে আলোচনা করা হবে, এজন্য আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম না। এবং ওই প্রবন্ধগুলো তোমরা যদি একবার নিজেরা পড়ে ফেলো, তাহলে বুঝতে পারবে যে আসলে কি বলতে চাচ্ছে। তোমরা গাইড থেকে বা অন্য ইয়ে থেকে যদি শর্টকাটে বা একটুখানি এদিক ওদিক করে পড়ো, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে, সব লেখা একই রকম হয়ে যাবে। এখানে কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য গুলো তোমাদের কিন্তু কি কি বুঝতে হবে। তোমরা যদি দেখবে যে গাইডে একই জিনিস বারবার বারবার রিপিট করা হচ্ছে, এটা এর চাইতে তোমরা আবুল ফজলের লেখা প্রবন্ধ, আহমদ শরীফের লেখা প্রবন্ধ, বা ওই যে কাজী মোতাহার হোসেন চৌধুরীর লেখা প্রবন্ধ, এরকম দুই একটা প্রবন্ধ যদি ডিটেলস একবার রিডিংও অন্তত করে ফেলো, একবার করে রিডিংও করে ফেলো, তাহলে দেখবে যে কি তুমি অনেক ভালো লিখতে পারছো। আর বাকিগুলো তোমরা ওই প্রবন্ধ যেগুলো তোমাদের পাঠ্য অন্তর্ভুক্ত আছে, ওগুলা শিখলে ওখান থেকে এখানে তোমরা কি কাজে লাগাই দিতে পারবে। ওকে। তো এই এই প্রবন্ধের আলোচনার মাধ্যমে আমরা আজকে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাসটা শেষ করলাম। এখন বলো তোমাদের নেক্সট ক্লাস থেকে আমরা কোন জিনিসটা আলোচনা করলে ভালো হয়? হ্যাঁ, বুঝি নাই। কঠিন কোন একটা সাবজেক্ট। কঠিন কোন একটা সাবজেক্ট, সবচেয়ে কঠিনটা এখন পার করলাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি দেখি সুবিধা মতো যেটা তোমাদের জন্য ভালো হয় সেটা আমি কঠিনটা দিয়েই শুরু করে ফেললে মনে হয় ভালো হবে। কঠিন কঠিন গুলো আগে করে ফেললে সহজ গুলো পরে শর্টকাটে শেষ করা যাবে, ওটা তেমন ইয়ে হবে না। তোমরা এর ভিতরে তোমাদের উপন্যাস প্রবন্ধ প্রবন্ধ যেগুলো আছে, এগুলো জাস্ট রিডিং করে ফেলো, একদম পড়ে ফেলো, বোঝার দরকার নাই, যা বুঝো তাই আনা। ওকে। পড়ে ফেললেই হয়েছে, পড়ে ফেললেই দেখবা যে তোমার ভিতরে একটা আলাদা শক্তি চলে আসছে। তাহলে তোমাদের রোল নাম্বার গুলো একটু বলো, আমি দ্রুত লিখে নিই। আচ্ছা, তোমাদের বলার দরকার নাই, আমি লিখে নিচ্ছি। 91, 102। ইশরাত, ইশরাত কত? মর্জিনা কত? উনিশটা। মর্জিনা কত? 17। ইশরাত? স্যার 19। 19। উম্মে সালমা 91। আব্দুল আওয়াল 102। সাংসাং উ 11। শারমিন আক্তার হীরা 16। সোহেল উদ্দিন 96। চংদন্ম 54। তাহমিদা 44। মুবাশশিরা খানম মুক্তা 47। তো ঠিক আছে, এখন যেহেতু মাসের প্রথম, এজন্য একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি।